আবরার ফাহাদ তো সে তো জীবন দিয়েছে, সেই ব্যাপারে কিন্তু আমাদের শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন। তিনি কিন্তু দেশের কোনো গোষ্ঠীর বা তার নিজের ন্যায্যতার বিষয় নিয়ে তিনি কথা বলেননি, বরং তিনি দেশের ন্যায্যতার প্রসঙ্গে কথা বলেছেন। তো সেই ন্যায্যতার প্রসঙ্গে কথা বলতে গিয়ে যেখানে তাকে জীবন দিতে হয়েছে, তার প্রেক্ষাপটে রাষ্ট্রীয় পর্যায় থেকে কোনো সম্মান তাকে কিংবা তার পরিবারকে জানালে এটি রাষ্ট্রই সম্মানিত হবে। তো সেই সম্মানের জায়গাটাকে আমরা ইতিবাচকভাবে গ্রহণ করি। এটাকে ভিন্নভাবে বা বাঁকা দৃষ্টিতে দেখলে এখান থেকে অস্বস্তিকর আলোচনার উৎপত্তি হবে, বা সেই আলোচনা নিশ্চয়ই কাউকে স্বস্তি দেবে না। বরং আমাদের মধ্যে, আমাদের দেশের মানুষের মধ্যে দেশপ্রেম কতটা আছে এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে। এই প্রশ্নের জায়গাগুলো কিন্তু এই সমস্ত কারণেই তৈরি হয়। একজন মানুষ যখন দেশের জন্য কথা বলেন, দেশের মানুষের জন্য কথা বলেন সামগ্রিকভাবে, তখন তাকে একটা রাজনৈতিক মতাদর্শের ট্যাগ দিয়ে বিপরীতরা তার সমালোচনা করেন। এই প্রসঙ্গ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। গণঅভ্যুত্থানের পর নানা ঘটনা ঘটছে, এইগুলো কি পতিত সরকারের ষড়যন্ত্র? ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে এটা আমরা ঢালাওভাবে বলতে পারি যে আসলে গণঅভ্যুত্থানের পরে যে আমরা ঘটনাগুলো দেখছি, সেটি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গ হোক, নানা ধরনের অপরাধের প্রেক্ষাপট হোক, কিংবা এই যে মব ভায়োলেন্সের প্রেক্ষাপটগুলো আমরা দেখছি, কিংবা আমাদের সীমান্ত সহ দেশের বিভিন্ন জায়গাতে আমরা যে অস্থিরতার যে প্রসঙ্গগুলো দেখছি, এটা আমাদের দেশে যে অবস্থা আছে, যে যখন কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে এই অবস্থানটা আমাদের এখানে দীর্ঘদিন ধরে চর্চা হয়, যে আসলে যে বিরোধী অবস্থানে থাকে অথবা কোনো আন্দোলন সংগ্রামে যারা পরাজিত হন, এবং এই পরাজিত হওয়ার যে পরের প্রেক্ষাপট, অর্থাৎ গণঅভ্যুত্থানের পরে যে ঘটনাগুলো ঘটছে, যেগুলো অস্বস্তিদায়ক, যেগুলো সকলের জন্য হুমকিস্বরূপ অথবা আইনের দৃষ্টিতে সাংঘর্ষিক, সেক্ষেত্রে আমাদের দেশে একটা সরল এবং সহজ প্রবণতা আছে যে এটা বোধহয় বিগত সরকারের বা সেই পতিত সরকারের তারাই বোধহয় সব কিছু ঘটাচ্ছে, এরকম একটা অভিযোগ আছে। কিন্তু এই অভিযোগগুলো খতিয়ে দেখা প্রয়োজন যে আদৌ সেটি আছে কিনা। নিরপেক্ষ একটি তদন্ত কিংবা বস্তুনিষ্ঠ একটা প্রক্রিয়ার মাধ্যমে সেটি তদন্ত করে খতিয়ে দেখা হোক যে এর সাথে বিগত সরকারের যে বা যারা সম্পৃক্ত আছেন বা থাকলে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। কিন্তু আমাদের এখানে এটাও কিন্তু চিন্তা করতে হবে যে আমাদের যে রাজনীতির যে ধারা, সেই রাজনীতির ধারাতে যে বহুবিধ যে শ্রেণীকরণ বা আমরা যে সমীকরণ দেখি, এই সমীকরণের প্রেক্ষাপটে কে যে কী চায়, কিংবা কে যে কার সাথে সত্যিকার অর্থে আছে, কিংবা কী ধরনের পরিস্থিতি তৈরি হলে কে কতটা রাজনৈতিকভাবে লাভবান হবে, ক্ষমতার প্রশ্নে লাভবান হবে, সেই বিভাজনগুলো বা সেই শ্রেণীকরণগুলো কিন্তু আমাদের আসলে স্বস্তি দিচ্ছে না। এখন এই সময়ে যারা রাজনৈতিক প্রেক্ষাপটে আছে, এদের মধ্যে গণঅভ্যুত্থান পরবর্তী বিষয়গুলোতে যে ন্যূনতম রাজনৈতিক ঐক্যমত্যের প্রেক্ষাপট তৈরি হবে, বা একটা জায়গাতে তারা এসে আমাদের যে ভুল রাজনীতির প্রেক্ষাপটগুলো থেকে বেরিয়ে এসে সকলের জন্য একটি স্বস্তিদায়ক কিংবা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারবে, এটি তো আমাদের সকলের প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশা কি আসলে সমানভাবে পূরণ হচ্ছে, বা তার নিদর্শন কি আসলে আমরা দেখতে পাচ্ছি? নিশ্চয়ই আমাদের একটা বড় ঘাটতিও এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ঘাটতির জায়গাটা যদি বিগত সরকারের উপরে চাপিয়ে দিয়ে তো আসলে কোনো স্বস্তি তৈরি হবে না, এই ঘাটতি আসলে পূরণ হবে না, বরং অভিযোগের প্রেক্ষাপটগুলো আরও নানাভাবে বাড়বে। আবার এটাও কিন্তু আছে যে নিরপেক্ষ বা বস্তুনিষ্ঠ একটা প্রক্রিয়া বা তদন্তের মাধ্যমে এটা যেরকম খতিয়ে দেখা প্রয়োজন, আবার এই ধরনের অভিযোগ যদি শুধু অভিযোগ আকারে অথবা দায় চাপিয়ে দেওয়ার প্রেক্ষাপটে হয়, তখন অন্য কোনো পক্ষ কিন্তু এই দায়ের বা এই অভিযোগের সুযোগ নেওয়ার চেষ্টা করবে। কারণ বাংলাদেশের বাস্তবতায় কিন্তু এই প্রেক্ষাপটগুলো আমরা অতীত লক্ষ্য করেছি। সুতরাং সুনির্দিষ্টভাবে তদন্ত করে কিংবা একটি প্রক্রিয়ার মাধ্যমে অনুসন্ধান করে কেউ সম্পৃক্ত বা জড়িত থাকলে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করাটা অপরিহার্য। পাশাপাশি কোনো পক্ষ বা কোনো শ্রেণী যাতে এই গণঅভ্যুত্থানের যে স্পিরিট কিংবা অধিকতর পরিশুদ্ধতার প্রশ্নে, সংস্কারের প্রশ্নে, আমাদের অধিকতর গণতান্ত্রিক পথে যাত্রার প্রশ্নে যাতে কোনো বিতর্ক কিংবা গণতন্ত্র বিরুদ্ধ কোনো প্রেক্ষাপট বা পরিস্থিতির সৃষ্টি করে
কোনো ঘোলাটে পরিস্থিতি বা কোনো সমীকরণ যাতে তৈরি করতে না পারে, এই ব্যাপারে কিন্তু আসলে সতর্ক থাকা প্রয়োজন। ঢাবিতে বর্তমান ডান বাম সব সংগঠনই সহ অবস্থানে রয়েছে, এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা আমাদের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বা বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতির বহুমাত্রিকতা থাকবে। কারণ রাজনীতি যখন একপক্ষীয় হয়ে যায় তখন সেখান থেকে ভালো কিছু হয় না। তো সেটা তো গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা তো সেটা দেখলাম। তো রাজনীতির আসলে ডান বাম কিংবা উত্তর পশ্চিম, উত্তর দক্ষিণ এই প্রসঙ্গের চেয়ে আমরা যেটা বলতে চাই যে রাজনীতির চর্চাটা যখন বহু ধারায় বিভক্ত থাকবে, বহু দেশের আইন সংবিধান এবং আমাদের সমাজ সংস্কৃতির আলোকে বহু মতাদর্শের চর্চাটা যখন যৌক্তিকভাবে হবে, তখনই কিন্তু রাজনৈতিক যে প্রেক্ষাপটে অন্যের মত ধারণ করার মতো মানসিকতা তৈরি হবে, পরস্পরকে গ্রহণ করার পরিস্থিতি তৈরি হবে, পরিবেশ তৈরি হবে এবং সেরকম একটি গণতান্ত্রিক মানুষের মধ্যে গণতান্ত্রিক মন তৈরি হবে, তার মন মানসিকতাই গণতান্ত্রিক হবে। এখন একটি দেশের মানুষের মন মানসিকতা কিংবা তার মানসিক প্রেক্ষাপট গণতান্ত্রিক করার পেছনে কিন্তু এই বহুধারার রাজনীতি কিন্তু প্রয়োজন। এখন সেই বহুধারার রাজনীতি যাতে কোনোভাবে সংবিধান এবং আইনের সাথে সাংঘর্ষিক যাতে না হয়, সেই প্রসঙ্গ সেরকম সতর্ক থাকতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে। পাশাপাশি আমাদের এই বহুধারার গণতন্ত্রকে চর্চা করার জন্য আমাদের ছাত্রদের সাথে সংশ্লিষ্ট যে ছাত্র সংসদ যে নির্বাচনগুলো, তাদের এই গণতান্ত্রিক বোধ তৈরি করার প্রশ্নে যে চর্চাগুলো, হলকেন্দ্রিক বা তার বিভাগকেন্দ্রিক যে চর্চাগুলো, সেই চর্চার পরিবেশ এবং সেই উদ্যোগগুলো কিন্তু গ্রহণ করতে হবে। এখন চর্চা কিভাবে হচ্ছে তার উপরে কিন্তু নির্ভর করবে এখান থেকে কি ফলাফল তৈরি করবে। কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হলো তার একাডেমিক যে কার্যক্রম রয়েছে এটাকে সম্পন্ন করা। এখন যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে রাজনীতির একটা প্রসঙ্গ দাঁড়িয়েছে একেবারে শুরু থেকে, এটাকে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না খুব সহজে। সুতরাং এই ব্যবস্থাটাকে কিভাবে আরও বেশি গণতান্ত্রিক করা যায়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জ্ঞান যে সম্প্রসারণ বিতরণ অর্থাৎ একাডেমিক কার্যক্রমকে আরও বেশি প্রসারিত করার ক্ষেত্রে এই রাজনীতির চর্চাকে কিভাবে এক করা যায় সকলের কল্যাণ এবং মঙ্গলের জন্য, এবং একটি গণতান্ত্রিক মানসিকতা নির্মাণ করা এবং গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার প্রশ্নে, এই লক্ষ্যকে সামনে রেখে যদি আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক চর্চার প্রশ্নে যারা রাজনৈতিক চর্চা করছেন বা রাজনৈতিক মতাদর্শ ধারণ করছেন তাদের যে সহাবস্থানের প্রসঙ্গ বা রাজনৈতিক কর্মসূচি নিয়ে শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করে সুস্থ ধারায় অসহিংস কায়দায় বা প্রক্রিয়াতে যদি তারা এই পরিচালনার কাজগুলো করতে পারেন, সেখান থেকে একটা ইতিবাচক ফলাফল তৈরি হবে। আবরার ফারহাদকে স্বাধীনতা পদক দিচ্ছে সরকার, কেউ কেউ বলছে তার কোনো অবদান নেই। ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে এটি নিয়ে আমাদের দেশের বাস্তবতায় যদি চিন্তা করেন, আমরা অতীতেও দেখেছি কেউ কোনো পদক পেলে বিশেষ করে যারা পাননি বা যারা একটু বাঁকা দৃষ্টিতে দেখতে চান তারা নানাভাবে আলোচনা সমালোচনা করেন। এখন এই আলোচনা সমালোচনা সেটা থাকতেই পারে, এটাকে খুব বড় করে দেখারও কিছু নাই। এই অর্থে নাই যে আবরার ফাহাদ তো সে তো জীবন দিয়েছে, বিশেষ করে সীমান্ত হত্যা কিংবা আমাদের যে পানির যে ন্যায্য হিস্যা সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তো তাকে সে জীবন দিয়েছে। এর থেকে সে আর কি দিতে পারবে? একজন মানুষের জীবন দেয়া তো তার তার সর্বোচ্চ দেয়া, এরপরে তো আর তার দেওয়ার কিছু নাই। তো সেই জায়গা থেকে আমরা নানা ধরনের বিতর্ক করতে পারি, এটি কতটা যৌক্তিক হলো অযৌক্তিক হলো সেই আলোচনা আমরা তুলতে পারি, কিন্তু যে প্রসঙ্গকে সামনে রেখে আবরার জীবন দিয়েছে সেই ব্যাপারে কিন্তু আমাদের শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন। তিনি কিন্তু দেশের কোনো গোষ্ঠীর বা তার নিজের ন্যায্যতার বিষয় নিয়ে তিনি কথা বলেননি, বরং তিনি দেশের ন্যায্যতার প্রসঙ্গে কথা বলেছেন। তো সেই ন্যায্যতার প্রসঙ্গে কথা বলতে গিয়ে যেখানে তাকে জীবন দিতে হয়েছে তার প্রেক্ষাপটে রাষ্ট্রীয় পর্যায় থেকে কোনো সম্মান তাকে কিংবা তার পরিবারকে জানালে এটি রাষ্ট্রই সম্মানিত হবে।
তো সেই সম্মানের জায়গাটাকে আমরা ইতিবাচকভাবে গ্রহণ করি। এটাকে ভিন্নভাবে বা বাঁকা দৃষ্টিতে দেখলে এখান থেকে অস্বস্তিকর আলোচনার উৎপত্তি হবে, বা সেই আলোচনা নিশ্চয়ই কাউকে স্বস্তি দিবে না। বরং আমাদের মধ্যে, আমাদের দেশের মানুষের মধ্যে দেশপ্রেম কতটা আছে এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে। এই প্রশ্নের জায়গাগুলো কিন্তু এই সমস্ত কারণেই তৈরি হয়। একজন মানুষ যখন দেশের জন্য কথা বলেন, দেশের মানুষের জন্য কথা বলেন সামগ্রিকভাবে, তখন তাকে একটা রাজনৈতিক মতাদর্শের ট্যাগ দিয়ে বিপরীতরা তার সমালোচনা করেন। এই প্রসঙ্গ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বরং এই উদ্যোগকে আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাই, আমি অভিনন্দন জানাই, এবং এর মধ্যে দিয়ে নাগরিকের, অন্যান্য নাগরিকের মধ্যেও দেশের প্রশ্নে, দেশের ন্যায্যতার প্রশ্নে, দেশের ভালোর প্রশ্নে, নাগরিকের অধিকতর কল্যাণের প্রশ্নে যা কিছু মঙ্গলজনক হবে, যা কিছু স্বস্তিদায়ক হবে, যা কিছু আমাদেরকে এগিয়ে রাখবে, সেই প্রসঙ্গগুলোতে আমাদের কথা বলা প্রয়োজন।